হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সেফ থেকো। আমি টিঙ্কু ঘোষ বলছি। ওয়েলকাম টু আমাদের চ্যানেল সিম্পল এনআরআই। সিম্পল এনআরআই আমি কেন রেখেছি এর আগে আরেকটা ভিডিওতে বলেছিলাম, বিকজ আমি এনআরআই আর আমি লাইফে সিম্পলিসিটিটা বজায় রাখবার চেষ্টা করি। তো এই দুটোকে মিক্স করে আমার চ্যানেলটা নাম। আজকে আমি একটা খুব সুইট একটা কমেন্টের উপরে বেস করে ভাবছি ভিডিওটা বানাবো। একজন লিখেছিলেন যে দিদি, ওখানে আপনি কেমন জীবনযাপন করেন, আমেরিকাতে কিভাবে থাকেন, এ ব্যাপারে যদি একটু কিছু বলেন। আমাদের তো সেরকমভাবে যাওয়া হবে না, আপনার কাছে শুনে সেটা ভিজুয়ালাইজ করব। আমার শুনে খুব ভালো লাগলো। আমি যতটা পারবো, অ্যাকচুয়ালি আমার জীবন থেকেই যতটুকু যেরকমভাবে ডেলি আমরা লাইফ চালাই তার উপরে একটু ছোটোখাটো করে বলবো। সবার আগে একটা কথা বলতে চাইছি, আমি গতকাল যে হোমলেসদের ব্যাপারে কথা বলেছিলাম সেখানে আমি ক্যালিফোর্নিয়াকে বাই মিস্টেক দ্য রিচেস্ট স্টেট ইন আমেরিকা বলে ফেলেছিলাম। ওটা অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য রিচেস্ট। ক্যালিফোর্নিয়া আমেরিকার মধ্যে 5th রিচেস্ট স্টেট হচ্ছে, অ্যান্ড সারা ওয়ার্ল্ডের মধ্যে 5th ইকোনমি, আই থিঙ্ক উইথ জিডিপি অফ $2.9 ট্রিলিয়ন। তো এটা আমি ওই বলতে গিয়ে একটু মিস ইনফরমেশন দিয়ে দিয়েছিলাম। আমি জানি এই ইনফরমেশনটা আমি এরকমভাবে আবার রেকটিফাই না করলেও চলতো, বাট এটাই হচ্ছে আমার স্বভাব। আমি যদি কোনো কিছু ভুল করে থাকি বা বাই মিস্টেক কিছু বলে থাকি, আমি অলওয়েজ সেটা রেকটিফাই করি। ইটস দ্য অনলি রিজন। এর আগেও ওই মাই সিম্পল লাইফস্টাইলের ব্যাপারে যেটা বলেছিলাম, পরে জানতে পারলাম ওটা আমি হাফ ট্রুথ বলেছিলাম। সেই জন্য যতটুকু পরের অংশটা জেনেছিলাম সেটাও রেকটিফাই করে আমি ভিডিও করেছিলাম। দিস ইজ হাউ আই অ্যাম। তো যাই হোক, এখন কামিং টু দ্য পয়েন্ট। আজকের ভিডিওতে আমি যেটা বললাম, একটা যে কমেন্ট এসেছিল সেটার ব্যাপারেই আমি আমার লাইফে যেরকমভাবে চলে সেটাই টুকটাক তোমাদেরকে কিছু জানাবো। কাজকর্ম সবাই করতে হয়, সবাই ব্যস্ততাতে থাকি, কাজেই ওই দেশের যে একটা সুন্দর একটা ফিলিংস, সকালবেলা রান্না, দুপুরবেলা রান্না, এমনি রাত্রিবেলা তো ফ্রেশ রান্না। এখন দুপুর রাতে দুবেলা আলাদা আলাদা করে রান্না না করলেও অ্যাটলিস্ট রোজ তো লোকে রান্না করে, হুইচ ইজ গুড, হুইচ ইজ ভেরি হেলদি। ফ্রেশ রান্না করে ফ্রেশ খাওয়াটা শরীরের জন্য খুব ভালো। বাট ডিউ টু আমাদের কাজের হেকটিক শিডিউল, এখানে বলতে পারো 99% মানুষই রোজ রান্না করে খেতে পারে না। টাইমেরও একটা প্রবলেম এসে যায়। তো মোস্টলি উইকেন্ডে আমরা সব রান্না করে রেখে দিই, রান্না করে এক একটা কৌটো কৌটো করে ফ্রিজে রেখে দিই, আর সারা সপ্তাহ ধরে ওখান থেকে বের করে নিয়ে মাইক্রোওভেনে খাবার গরম করে খাবার খেয়ে নিই। ইন বিটুইন যদি রান্না শেষ হয়ে যায় তখন সামহাও একটা কিছু ম্যানেজ করে নিই। এটা হচ্ছে আমাদের খাবার লাইফের কথা বলছি। এটা শুধু আমার নয়, আমি যেটা বললাম মোটামুটি সবার কাছে তুমি এরকমই একটা কথা শুনবে। কেউ হয়তো 4 দিন রাখে, কেউ হয়তো 5 দিন রাখে, কেউ হয়তো 1 সপ্তাহ রাখে, মোটামুটি করে রেখে দেয়। অ্যাটলিস্ট জানে দিনের শেষে রান্নাটা তো তৈরি আছে। অ্যান্ড আমাদের বাড়ির কাছে ওরকমভাবে খোলা বাজার সিস্টেমটা তো নেই, এখানে শুধু সুপার মার্কেট। তুমি যদি খুব কোনো একটা সুপার মার্কেটের কাছাকাছি হাঁটা পথে কোথাও তোমার বাড়ি হয় তাহলে তো হেঁটে যেতে পারলে, বাট নর্মালি সেটা হয় না। তো হয়তো 5 মিনিট ড্রাইভ করে, 10-15 মিনিট ড্রাইভ করে আমাদের সুপার মার্কেটগুলোতে যেতে হয়। সেখান থেকে আমরা আমাদের বাজার করে আনি। আর সেই সুপার মার্কেটগুলোতে সব পাওয়া যায়, মানে তোমার ফুলকপি থেকে শুরু করে নুন, চিনি, টমেটো, পেঁয়াজ সব পাওয়া যায়। বাট ওই ইন্ডিয়ান অথেন্টিক কিছু স্পাইস আছে আমাদের, ইন্ডিয়ান অথেন্টিক কিছু জিনিস, ধরে নাও পোস্ত, তারপরে ধরে নাও এরকম কিছু কিছু ওই যে গরম মশলা, চিকেন মশলা বা পানির মশলা, পানির কড়াই মশলা, এই যেগুলো থাকে ওগুলো কিন্তু এই সুপার মার্কেটগুলোতে পাওয়া যাবে না। এই সুপার মার্কেটগুলোতে সব পাওয়া গেল, এগুলো মোস্টলি সব ন্যাশনালিটিকে মাথায় রেখে ওরা রাখে। কাজেই অথেন্টিক খাবার যখন যাদের কিনতে হয় তাদের প্রত্যেকে, কেউ যদি ফিলিপিনো হয় সে অথেন্টিক ফিলিপিনো গ্রসারি স্টোরে যাবে তাদের জিনিস আনার জন্য। যেরকম আমি ইন্ডিয়ান, আমরা আমাদের অথেন্টিক যে ইন্ডিয়ান গ্রসারি স্টোর আছে তাও এখানে সেরকম নেই। আমাদের কাছাকাছি ধরে নাও দুটোই মাত্র ইন্ডিয়ান গ্রসারি স্টোর আছে, আর একটা হয়তো 15 মিনিট ড্রাইভ করে যেতে হবে, আর একটা হয়তো 20 মিনিট ড্রাইভ করে যেতে হবে। আমাদের বাড়ির কাছে যেটা, সেটা সান ব্রুনো বলে একটা জায়গা আছে, 15 মিনিটে পৌঁছে যাওয়া যায়। তো সেখানে যাই, সেখানে গিয়ে আমরা ধরে নাও 15 দিনের বাজার করে নিয়ে চলে আসি।
আর কখনো কখনো একবার গেলে 1 মাসের বাজার করে নিয়ে চলে আসি, যার জন্য আমাদের ওই স্টোরেজ ফেসিলিটিটা প্রচণ্ডভাবে থাকে। শুধু আমার নয়, প্রত্যেক ফ্যামিলিতে। বিকজ আমরা সবাই স্টোর করে রেখে দিই, ওই এনে রাখলাম, বিকজ তারপরে আবার নেক্সট যখন যাব তখন আনবো। আর রোজ রোজ তো বাজার করা আমাদের হয় না, রোজ রোজ গিয়ে আমরা কেউই বাজার করি না। দুধও বড় বড় ক্যানে করে এনে ফ্রিজে 2-3টে দুধ রেখে দিই, বাটার 2-3টে রেখে দিই, ব্রেড আনা হলেও 2-3টে ফ্রিজে রেখে দেবো, ডিম বড় ক্রেটে এনে রেখে দেবো। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আর আমরা যেরকম এখানে, তুমি জানতে চেয়েছো সেজন্যই বলছি, নয়তো এগুলো খুবই সাধারণ জীবনে চলার মতনই একটা ঘটনা, এটাকে আলাদা করে বলবার কিছু নেই। বাট স্টিল তুমি এত সুইটলি রিকোয়েস্ট করেছিলে, সেজন্যই জানাচ্ছি। আমরা সন্ধেবেলাটা তাড়াতাড়ি খাই, মানে আমাদের ফ্যামিলি বলছি না, এখানে সবাই সন্ধে 7টার হচ্ছে ম্যাক্সিমাম। মানে তুমি 99.9% বাড়িতে যাবে সন্ধে 7টা থেকে 7:30, তার বেশি বেশি কিন্তু লেট হবে না ডিনারে, ওর মধ্যে ডিনার হয়ে যায়। ইভেন কেউ যদি কাউকে খেতেও ডাকে 7টা থেকে 7:30টার মধ্যেই ডিনারে ডাকবে। ইভেন রেস্টুরেন্টও যার জন্য 7টা 7:30টার সময় তুমি যদি যাও দেখবে মানুষ ভরে আছে। মানে আমি কোভিডের আগের কথা বলছি, এখন তো প্রশ্নই আসে না। তো এখানে আর্লি ডিনারটা হয়, বিকজ আবার পরের দিন হয়তো লোককে আবার সবাইকে দৌড়ে দৌড়ে কাজে যেতে হবে, সেটা আরেকটা কারণ হবে। ইভেন ইউরোপেও আমি দেখেছি আর্লি ডিনারের কালচারটা আছে, হুইচ ইজ গুড। বিকজ আর্লি ডিনার করার পরে তার 2-3 ঘন্টা পরে তুমি যখন শুচ্ছ, তোমার খাবারটাও হজম হয়ে যাচ্ছে, আর যেটা শরীরের জন্য খুব হেলদি। এটা তো একটা হলো কারণ। আরেকটা হচ্ছে আমাদের এখানে যে ট্রান্সপোর্টেশনে করে আমরা আসা যাওয়া করি, এখানে আমাদের লোকাল বার্ট আছে, মানে লোকাল ট্রেন, যেটা প্রত্যেকটা স্টপে থামে, সেটাকে আমরা এখানে বার্ট বলা হয়। আর বাস তো আছে এখানে, ট্রান্সপোর্টেশন সান ফ্রান্সিসকোতে খুব ভালো। বাস 3-4 রকমের বাস আছে। মিউনি বলে যে বাস, ওটা হচ্ছে ডাউন টাউনের সাইডের দিকে যাবে। স্যামট্রান্স আছে ডাউন টাউন প্লাস এই সাইডগুলোতেও আসবে, ডাউন টাউন প্লাস ডাউন টাউনের থেকে একটু দূরেও যাবে। আর একটা হচ্ছে ইসিআর, এল কামিনো রিয়াল বলে আমাদের একটা মেন রোড আছে, সেই রোডটা দিয়ে এই বাসটা যায়। সেটা হচ্ছে অনেক দূর অবধি বাসগুলো যায়, মানে তোমার ধরে নাও 1-2 ঘন্টা দূরেও যে জায়গা, সেই জায়গাগুলো অবধি, ডেস্টিনেশনগুলো অবধি প্যাসেঞ্জারকে নিয়ে যায়। তো এরকম 3 সেক্টরের বাস আছে এখানে। বাসে কোনো বাস কন্ডাক্টর থাকে না। আমাদের দেশে যেরকম বাস কন্ডাক্টর এসে তোমাকে টিকিট চাইবে, এখানে তোমাকে কেউ টিকিট চাইবে না। কিন্তু বাসে ওঠার সময় একটা ছোট একটা মেশিন থাকে, অ্যান্ড সেই মেশিনে তুমি একটা ছোট একটা যেরকম এটিএম কার্ড হয় সেরকম কার্ড আছে, সেই কার্ডটাকে আমরা এখানে ক্লিপার কার্ড বলে। ওই ক্লিপার কার্ডটা কী করতে হয়, বার্ট স্টেশন বা এখানে ওয়ালগ্রিনস বলে যে ফার্মাসি আছে, এখানে ফার্মাসিগুলো ডিপার্টমেন্টাল স্টোর কাম ফার্মাসি হয়। তো সেখানে গিয়ে তুমি ক্লিপার কার্ডে টাকা রিফিল করে ক্লিপার কার্ডে তোমার একটা অ্যামাউন্ট রেখে দিতে পারবে। তাহলে তুমি বাটে করে যাওয়ার সময় ওটা পাঞ্চ করে গেলে, ইভেন বাসে করে যাওয়ার সময় ওটা পাঞ্চ করে গেলে। অ্যান্ড বাসে যখন ওঠা হয়, ঠিক ওটা ড্রাইভারের পাশে ওই মেশিনটা আছে, তুমি ক্যাশেও করতে পারো। বাসে তো তুমি তাও কার্ডে করতে পারো, ক্যাশে করতে পারো, কিন্তু বার্টে যদি চলাচল করতে হয় তোমাকে কার্ডের থ্রু দিয়েই যেতে হবে, ক্যাশ ওখানে চলে না। যেটা বলছিলাম, বাসে কোনো কন্ডাক্টর নেই, শুধু ড্রাইভার থাকে। ড্রাইভারের অটোমেটিক দরজা খুলে দেবে, আর ড্রাইভার তোমাকে কিচ্ছু বলবে না। বাট ওটা ভেতর থেকে আমি দেখেছি সবার একটা রেসপন্সিবিলিটি হয় যে টাকাটা পাঞ্চ করে, মানে কার্ডটা পাঞ্চ করে ভেতরে যাবে, ক্যাশ টাকাটা দিয়ে ভেতরে যাবে। এমন কেউ হবে না যে টাকা না দিয়ে বাসে ওঠে। এটা আমার খুব ভালো লেগেছে। ড্রাইভার, আর এখানে ড্রাইভার বলবেও না, মানে বাসে যখন উঠবে ড্রাইভার শুধু বলবে গুড মর্নিং, আমরাও হয়তো বলবো গুড মর্নিং। বেরোনোর সময় থ্যাংক ইউ, হ্যাপি গুড ডে, ড্রাইভার বলবে থ্যাংক ইউ, সি ইউ এগেন। এই একটা টাইপের ভদ্রতা টাইপের হয়, হুইচ ইজ ভেরি সুইট। আমার খুব ভালো লাগে এটা। যার জন্য কেউ যে কোনো টিকিট না কেটে ওঠা বা চেক করতে হবে সেই প্রবলেমটা নেই আর কি। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, যেটা যদি পুজো আর্চাতে একজন জিজ্ঞাসা করেছিল, পুজো আর্চার সময় দিদি তোমরা কি ফুল ছাড়াই পুজো করো? তো ইট ডিপেন্ডস, জানো তো। মানে যদি আমার বাড়িতে যদি ফুল গাছ থাকে,
যদি থাকে তাহলে একটা দুটো ফুল প্লাক করে নিয়ে এসে পুজো করা গেল, বাট সবসময় তো ওরকম হয় না। আদারওয়াইজ কেউ হয়তো সুপার মার্কেট থেকে ফুলের তোড়া কিনে নিয়ে এসে ফুলগুলোকে প্লাক করে সেগুলো দিয়ে পুজো করলো। আর আদারওয়াইজ ফুল না দিয়েও পুজো হয়। অনেক বাড়িতে আছে কিছু আর্টিফিশিয়াল ফুল রেখে দেবে, ইভেন আমার বাড়িতে আমি আর্টিফিশিয়াল ফুল রেখে দিই, সেটা দিয়ে পুজো করি। কি হয়, অনেক দূরে থাকতে থাকতে, দেশের থেকে দূরে থাকতে থাকতে দেশটাকে অ্যাজ এ হোল তুমি ভালোবেসে ফেলো, তখন না নিয়ম কানুন জাত ধর্ম সব এক হয়ে যায়। তো ওই পার্টিকুলারলি ছোট 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 নিয়মগুলো সেরকমভাবে মানা সম্ভবও হয় না, আর সেরকমভাবে না মানলে ভেতর থেকে কষ্ট হয় না। বিকজ ভেতর থেকে তুমি শুধু জানো তুমি তো মনে প্রাণে ইন্ডিয়ান আছো, মনে প্রাণে তোমার ধর্মকে ভালোবাসছো, তোমার লোকজনকে ভালোবাসছো, ওটাতে একটা ডিফারেন্ট স্যাটিসফ্যাকশন হয়ে যায়। আর দ্যাট ইজ দ্য অনলি রিজন, ওই নিয়ম করে যে ওই যে কন্টিনিউয়াসলি ভালোভাবে, আর যেটা দেশের পক্ষে সম্ভব। বিকজ সে ফর অ্যান এক্সাম্পল, দেশে পুজো, লক্ষ্মী পুজো সব কিছু হাতের কাছে পাওয়া যাবে, দর্শকর্ম ভাণ্ডার বা এরকম কোনো দোকান আছে, সব কিছু পেয়ে যাবে। ওই ফেসিলিটি আমাদের তো এরকম নেই। আর আমরা ইন্ডিয়ান গ্রসারি স্টোরে গেলেও আনা যায়, ইটস নট দ্যাট যে আনা যায় না, দেওয়ালি বা হোলিতে ওইসব জায়গা থেকেই তো জিনিস আনা হয়। বাট ওই আর কি, মানে যতটুকু দরকার ততটুকুই আনি, হাতের কাছে প্রচণ্ড পরিমাণে তো নেই, কাজে সেরকমভাবে নিয়ম ঠিয়ম রক্ষা করাটা সম্ভব না। যতটুকু আনি সেটা দিয়ে মনের শান্তির জন্য যতটুকু হয়, দ্যাটস ইট। অ্যান্ড আরেকটা যেটা এখানে যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমাদের দেশে যেরকম এক একটা পোশাক আশাকের উপর একটা খুব একটা চিন্তা ধারণা থাকে, সেটা ন্যাচারাল, প্রত্যেকটা কান্ট্রিতেই তার তো একটা কালচার থাকবে। আমেরিকাতে কিন্তু সেই টেনশনটা আমি কখনো দেখিনি। তুমি যে পোশাক পরে যাও তোমাকে কেউ জাজ করবে না, তুমি যেরকমভাবে খুশি যাও, তোমাকে কেউ তোমার পেছন ফিরেও তাকাবে না, বা তোমাকে কেউ টিটকিরিও দেবে না। মোস্ট অফ দ্য মেয়েদের আমি দেখেছি ছোট পোশাকও পরে আসছে, আমি ছোট পোশাক পরি না, বাট ছোট পোশাক পরে আসছে। আর তাতে ওটা অন্যায়ের চোখেও দেখে না, লোকে ওটা তাকায়ও না। তোমার যে শরীর, তুমি যেরকম পোশাক পরছে, এখানে হচ্ছে এরকম টাইপের একটা ব্যাপার। কেউ যে যেরকম করে খুশি সে সেরকম করে চুলে রং করছে, যে যেরকম করে খুশি সেরকম করে গায়ে হাত পায়ে ট্যাটু লাগাচ্ছে বা ছোট পোশাক পরছে। তার মানে কি তুমি তোমার মতন করে বাঁচো, লোকে সেটার দিকে কোনো নজর দেয় না, যেটা আমার রিয়েলি ভালো লেগেছে। আমি কি পড়ছি সেটা আমার ব্যাপার হওয়া উচিত, তাই না? লোকে কেন তাকাবে? বাট আমাদের ইন্ডিয়াতে আনফর্চুনেটলি এখনও সেটা আছে। ছোট পোশাক পরলেই রাস্তার ছেলেরা তো বাজেভাবে রিমার্ক করে, প্লাস সমাজও বাজে চোখে দেখে। সে মানে আমি বলছি না ছোট পোশাক পরাটা ভালো কি খারাপ, কিন্তু কেউ যদি পরতে চায় পড়ুক, কেউ যদি পড়তে চাইবে না পড়বে না। আমি এত বছর বাইরে আছি, আমি পড়ি না, সেটা আমার ইচ্ছে। কিন্তু কেউ যদি পড়তে চায় সেটা তো তারও ইচ্ছে হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে এখন ওই রেস্ট্রিকশনটা আছে, যেটা এখানে নেই, সেটা আমার ভালো লাগে। আরেকটা যেটা পার্থক্য, আমরা ইন্ডিয়াতে ছোটোবেলায় যখন আমার ছোটোবেলাতে যতটুকু মনে পড়ে, অচেনা কাউকে দেখলে আমরা লজ্জা পেতাম। মানে আমাদের বাড়িতেও যখন কোনো কাকু বা দাদা বা কেউ বেড়াতে আসতো, আমার বাবা ডাক্তার ছিলেন, কাজে পেশেন্টের আনাগোনা তো লেগেই থাকতো, সেই সুবাদে লোকজনের আসা যাওয়া থাকতো। কিন্তু যখনই আসতো কেউ আমাদের বাড়িতে, জানি না কেন এটা ভেতর থেকে হতো না শিখিয়ে দেওয়া, একটা লজ্জা লাগতো। দরজার পেছনে চলে যেতাম, পর্দার পেছনে চলে যেতাম। কিন্তু এখানে একটা জিনিস যেটা আমার ভালো লাগে, তুমি যাকেই দেখো রাস্তায়, চেনো বা না চেনো, মুখোমুখি হলেই একটা মিষ্টি হেসে হ্যালো বলে। অ্যান্ড অ্যাটলিস্ট ওপরে তো মানুষ খুবই কার্টিয়াস। এখন দেখো পেছনে তোমাকে কে কী বলছে সেটা তো পৃথিবীর কোনো দেশ থেকে তুমি বিচার করতে পারবে না, আর সেটা সম্ভব নয়, আমরা তো আর ভগবান নই। কিন্তু যাকে তুমি রাস্তায় দেখবে, যেটা হয়তো আমাদের দেশে এই কালচারটা নেই, যে তুমি যাকে দেখবে তাকে দেখে তুমি হ্যালো বলবে। আর আমাদের দেশে যে ওই যে একটা ক্লাসের ব্যাপার আছে। ক্লাস মানে তুমি কোনো সবজিওয়ালার কাছে সবজি নিলে তাকে কিন্তু হ্যালো হাউ আর ইউ তা না বলে, মানে কেমন আছো ভাই, ভালো আছো নাকি, এরকম করে কিন্তু কথা বলবে না। বরঞ্চ হয়তো বলবে এটা তো দাম করেছো কেন, এটা দিয়ে দাও তো। এটা নর্মাল, মানে আমাদের কালচারে এটা এরকমভাবেই চলে এসেছে। হোয়ারাস এখানে তুমি যদি একটা কোনো দোকানে একটা
কি বলবো, একটা সিকিউরিটি গার্ডের সাথেও কথা বল, মানে সিকিউরিটি গার্ডকেও দেখো সেই দোকানে যাওয়ার সময়, সেখানে কিন্তু উইথ রেসপেক্ট হেসে কথা বলবে। এখানে কোনো চাকরি, কোনো ডেজিগনেশনকে কেউ অসম্মান করে না, অ্যান্ড দ্যাট ইজ খুব ভালো জিনিস। এটা রিয়েলি রিয়েলি ভালো জিনিস। এখানে তুমি বিশাল বড় পোস্টে থাকো, এখানে তুমি লিটারালি একটা, মানে কি বলবো, কারো বাড়িতে রান্নাও করো, মানে আমি ওরকম একটা গ্যাপে বলছি, তোমার ঠিক ততটাই রেসপেক্ট আছে, মানে তোমাকে লোকে ঠিক ততটাই রেসপেক্ট করবে। মানে এটা একটা রিয়েলি, মানে কোনো রকম বায়াসড থাকে না, কোনো ক্লাসের ওই জিনিসটা থাকে না। আর এখানে মোস্টলি লোকে বাড়িতে সব কাজকর্ম নিজেরা আমরা করে নিই, বিকজ এখানে ছোটোখাটো ওই যে একটা সামান্য একটা হাতুড়ি পেটানোর জন্য কাউকে ডাকবো ওরকম ফেসিলিটিটা নেই। ডাকতে হলে আমাকে কাউকে প্রফেশনালকে ডাকতে হবে, আর সেই পরে প্রফেশনাল যখন আসবে পুরো ভ্যান নিয়ে, তার পুরো ইকুইপমেন্টস নিয়ে আসবে, আর তার চার্জ হয়ে যাবে প্রচণ্ড। কাজে যদি খুব ভীষণ কিছু গণ্ডগোল না হয়, খুব সিরিয়াস কিছু না হয়, যেটা আমাদের পক্ষে সম্ভব না সামলানো, তা নাহলে আমরা চেষ্টা করি সেরকমভাবে কাউকে না ডাকতে। সেরকমভাবে আমরা ওই জন্য এখানে যারা থাকে প্রত্যেকের বাড়িতে একটা টুল বক্স থাকে, সেই টুল বক্সের মধ্যে ড্রিলিংয়ের থেকে শুরু করে সমস্ত কিছু থাকে, সে বড় বাড়িতে থাকুক বা ছোটো বাড়িতে থাকুক। বিকজ এই ছোটোখাটো কাজের জন্য না লোককে ওই জন্য টাকাটা প্রেফার করি না আমরা, বিকজ খরচাটা অনেক বেশি, রেটটা অনেক বেশি। লোকে ঘরে আমাদের দেশে যেরকম দুবেলা কাজের লোকের ফেসিলিটি হয়, কাজের লোক দুবেলা ফেসিলিটি নেই, বিকজ এগেন আমি যে বললাম রেটটা অনেক বড়, অনেক বেড়ে যায়, মানে অনেক বেশি রেট বলবো না, বাট এটাই হচ্ছে মার্কেটের রেট। ওরা হয়তো এখন তুমি যদি সত্যি খুব ব্যস্ত তো থাকতেই পারো, কাজের লোক ছাড়া তুমি হয়তো সামলাতে পারবে না, হতেই পারে এক এক লোকের এক এক রকম জীবনধারা। তাহলে সেই ওই যারা ক্লিন করে সেই এজেন্সিকে কল করবে, তারা নিজেদের গাড়িতে সমস্ত ক্লিনিংয়ের ইকুইপমেন্টস নিয়ে মেশিন নিয়ে আসবে, 2-3 জন এসে ঘরটা সব ক্লিন করে চলে যাবে। ঠিক যেই জিনিসগুলো বলে দেবে শুধু সেই জিনিসগুলো ক্লিন করে চলে যাবে, তার বাইরে কিছু করবে না, তার তোমার সাথে সে কথাও বলবে না, শুধু ক্লিন করে গ্লাভস টাভস পরে ঘর ক্লিন করে চলে যাবে। আর তুমি যদি ডিপ ক্লিনিং করাতে চাও, এটা তো হচ্ছে কেউ হয়তো মাসে একবার করে ক্লিনিং করালো, কেউ 15 দিনে একবার করে ক্লিনিংয়ের জন্য সার্ভিসের জন্য ডাকলো, আবার কেউ হয়তো ডিপ ক্লিনিংয়ের জন্য। ডিপ ক্লিনিংয়ের আবার আলাদা রেট, মানে ধরে নাও ক্লিনিংয়ের যদি পার ঘন্টা 10 টাকা হয়, আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি, ডিপ ক্লিনিংয়ের পার ঘন্টা হয়তো 20 টাকা হবে। তো ডিপ ক্লিনিং মানে পুরো বুঝতেই পারছো, কার্পেটটা বের করে সোফাটা উঠিয়ে, মানে একদম ডিটেলে ক্লিন করা, তাকে বলে ডিপ ক্লিনিং, পলিশ করা এক্সট্রাভাবে। তো অনেকে করে, কিন্তু আমরা করি না, আমাদের মতন অনেকেই আবার নিজেরাই সব কিছু করে নিই। এটা তো হচ্ছে একটা লাইফ, ওই জন্য হেল্পিং হ্যান্ড সেরকমভাবে অ্যাভেলেবেল না, যেটা আমাদের দেশে মানে ইজিলি পাওয়া যায়। আরেকটা জিনিস, আমাদের দেশে যেরকম অজান্তেই দেখবে সব জায়গাতেই কিন্তু একটা ভিআইপি ট্রিটমেন্ট আমরা পাই, আমরা হয়তো সেটা বুঝি না, ছোটোবেলা থেকে সেটা পাই। যেমন আমরা পেট্রোল পাম্পে গেলে গাড়িতেই বসে থাকি, একজন পেট্রোল গাড়িতে ভরে দেয়, কোনোখানে গাড়িতে বসে অর্ডার করি, এসে রেস্টুরেন্ট বা ওই যে ছোটো ছোটো স্টলগুলো তারা এসে চা এনে দেবে, কোনো কফি শপ বা কোথাও বাইরে থেকে খাবার নিলে খাবার এসে গাড়িতে এনে দেবে, এই ফ্যাসিলিটিগুলো আছে, রাইট? মানে সব জায়গাতে, ইভেন কোনো দোকানেও সে তোমাকে সব জিনিসগুলো উঠিয়ে দেবে। এখানে কিন্তু সেটা নয়, এখানে যেরকম, এখানে তো আমরা পেট্রোল পাম্প বলি না, আমরা গ্যাস স্টেশন বলি, পেট্রোল বলা হয় না, গ্যাস বলা হয়। সেখানে তুমি যাবে, সেখানে মেশিন আছে, সেখানে কার্ড দিয়ে মেশিনে টাকা পে করে দেবে। আর কার্ড দিয়ে যদি পে করতে না চাও, প্রত্যেকটা গ্যাস স্টেশনের সাথে একটা ছোট দোকান থাকে, সেখানে খাবার দাবারও থাকে, প্লাস গ্যাস স্টেশনের যে মালিক সেটা অপারেট করে। তো তুমি যদি কার্ড দিয়ে পে করো তাহলে আর ভেতর ঢোকার দরকার নেই, আদারওয়াইজ ওখানে গিয়ে ক্যাশ পে করলে, ধরো ওই গ্যাস স্টেশনের 2-3টে বুথ থাকে না, 2-3টে বুথ থাকলো গাড়ির, হয়তো তুমি বুথ নাম্বার 1, তো বুথ নাম্বার 1 বলে দিল, সেখান থেকে পাইপটা যেটা দিয়ে তুমি গ্যাসটা ঢোকাও, যে পাইপটা দিয়ে গাড়িতে গ্যাসটা ঢোকাও, পেট্রোল ঢোকাও আর কি, সেটা নিজেই বের করলে, নিজেই গাড়িতে রিফিল করে আবার নিজেই পাইপটাকে রেখে দিয়ে নিজের থেকে গাড়ি চালিয়ে চলে গেলে। এখানে এরকমই ব্যবস্থা। এমনকি
গাড়ি ক্লিনিংয়েও তোমাকে নিজেকেই করতে হবে। এক হয় অটোমেটিক গাড়ি ক্লিনিংয়ে যাও, আর নয়তো এক একটা গাড়ি ক্লিনিংয়ের সার্ভিস আছে যেখানে পয়সা পে করে গেলে আর নিজেই সমস্ত ক্লিন করে চলে আসলে। অ্যান্ড অর্থে তোমার অটোমেটিক্যালি তোমার সব কিছুই নিজে করার ইচ্ছে হোক বা না ইচ্ছে হোক একটা অভ্যেস হয়ে যায়। এটা রিয়ালিটি। বিকজ আজকে দেখো ইভেন আমি আমার ফ্যামিলির কথাই বলতে পারবো, আমি তো অন্য ফ্যামিলির কথা বলার আমার রাইট নেই। এই যে কাজে যাওয়ার, রান্নাবান্না করে কাজে যাওয়া, ফিরে এসে আমরা রান্নাবান্না করে ঘর দোর পরিষ্কার করে, এই যে এখন তো আবার আমার ইউটিউবও আছে, ইউটিউবটা সামলানো, আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। সকালবেলায় নর্মালি আমি আর্লি মর্নিংয়ে উঠে ভিডিওটা করে আমাদের যতটুকু কাজ করে কাজে গিয়ে রাত্রিবেলায় এসে সে ভিডিও এডিটিং করছি, তার মধ্যে ঘর টর ক্লিন করছি, উইকেন্ডে ঘর ক্লিন করছি। তো আর এখানে আমাদের যার জন্য সংসারে সবাইকে সব কিছু একসাথে আমরা করি। মানে কোনো সপ্তাহে আমি রান্না করছি, আমার কাজের প্রেশার বেশি থাকলে ছেলে রান্না করছে, যখন হাজব্যান্ড রান্না করছে, হাজব্যান্ড বিজি থাকলে আমার ছেলে সংসারটা সামলাচ্ছে। এটাই চলে। এখানে শুধু আমি করব না ওটা হয় না, কিন্তু ওটা আমরা অ্যাফোর্ড করতেই পারি না, কারণ সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। আমি শুধু ছেলের কথা এই জন্য বলছি, আমার মেয়ে আমার কাছে থাকে না, মেয়ে ক্যানাডাতে থাকে। তো আমরা তিনজনে অ্যাট দিস মোমেন্ট আছি। যখন মেয়েও আমার কাছে ছিল, আমরা চারজনে হাত মিলিয়ে কাজ করে নিতাম। এটা করতো, সেটা করতো। কারণ তুমি চাইলেও তুমি তো সুপারওম্যান হতে পারবে না, আর তুমি চাইলেও তুমি সুপারম্যান হতে পারবে না, আর মাল্টিটাস্কার হতে পারবে না, নট পসিবল। তো সবাই মিলে করলে কাজটা ইজি হয়ে যায়। এটা হচ্ছে একটা জিনিস। সময় খুব তাড়াতাড়ি এখানে চলে যায়, কারণ কি এখানে লোকে সময়ের সাথে খুব চলে, সময়টাকে খুব রেসপেক্ট করে। আমি বলছি না অন্য কোনো দেশে রেসপেক্ট করে না, বাট আমাদের দেশে যেরকম, আমাদের দেশে ওটা আমার বলার রাইট আছে, ওটা আমারও দেশ ইন্ডিয়া। আমি দেখেছি 9টার সময় কোথাও যাওয়ার হলে যদি 9:30 হয়ে যায়, ইটস ওকে। ইভেন 10টা হয়ে গেলে ইটস ওকে। মানে হয়তো ট্রাফিক আছে বা যেটাই কারণ হোক, লোকে ওটা মেনে নিয়েছে যে একটু লেট হতে পারে। কিন্তু এখানে যদি 9টায় কোনো কারণে যদি মিট করার থাকে, সেই মানুষটা হয় 8টার সময় বেরিয়ে যাবে, বাট ওই রাইট টাইমে কিন্তু মিট করবে। এখানে ওই টাইমটার উপরে ভীষণ সবাই চলে, যার জন্য সবসময় দৌড়াতে হয়। এখানে টাইমের বাইরে কিচ্ছু হবে না। টাইমে যদি 9:05 হয়, মানে 9:05, এরকম টাইপের ব্যাপারটা এখানে। আর এখানে যেরকম আমরা ট্র্যাশ যে ফেলি, আমি খুব সিম্পল কথাগুলো বলছি, এই কথাগুলো অ্যাকচুয়ালি বলারও কিছু নয়, প্রত্যেক জীবনেরই একটা নর্মাল কথা। তোমাদেরও একটা জীবন আছে, আমারও একটা জীবন আছে, বাট হ্যাঁ, আমি এটা স্বীকার করি প্রত্যেকটা কান্ট্রির একটা আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক ডেফিনিশন আছে। তো সেটা সেরকমভাবেই চিন্তা করতে গেলে প্রত্যেকটা কান্ট্রি তার সেই সুবিধে অসুবিধে হিসেবে আমাদের জীবনটা চলে। কাজে অবভিয়াসলি ইন্ডিয়াতে তোমরা যারা থাকো, ইন্ডিয়ার পরিবেশের বা অন্যান্য জায়গাতে যারা থাকো, সেই সব পরিবেশের সাথে সুবিধে রেখে তোমাদের জীবন চলে। সেমভাবে আমরা এখানে যারা আছি, আমাদের পরিবেশের সাথে আমাদের সুবিধে অসুবিধেটাকে মাথায় রেখে আমাদের জীবন আমরা চালাই, এই আর কি। এর চাইতে বেশি কিছু ফারাক নয়। এখানে যেরকম আমাদের 3টে ট্র্যাশ ক্যান থাকে, 3টে ট্র্যাশ ক্যানে একটা সবুজ, একটা ব্লু, একটা নীল। সবুজটাতে আমরা সব কাঁচা ভেজিটেবলস, কাঁচা ফ্রুট, মানে ধরে নাও কলার খোসা, তরমুজের খোসা, ফুলকপির ডাঁটা, যেগুলো আমরা খাই না অথচ কাঁচা, সেগুলো গ্রিনটাতে রাখি। কম্পোস্ট মানে বুঝতেই পারছো, সেটা মাটিতে দিয়ে দেবে, আস্তে আস্তে মাটির সাথে মিশে যাবে। আর ইভেন গার্ডেন থাকলে গার্ডেন থেকে কেটে সেই ঘাস ওগুলো ওই সবুজটাতে দেওয়া হয়। আর কালো যে ট্র্যাশ বক্সগুলো থাকে, সেটাতে আমাদের ওই লিটারালি কাঁচরা, মানে টয়লেটের যে ট্র্যাশ, খাওয়া দাওয়ার যে এঁঠো খাবারগুলো, সেই ট্র্যাশ, মানে ওটা যে লিটারালি ট্র্যাশ, সেইগুলো ওখানে। আর সব প্লাস্টিকের র্যাপ করে করে ওখানে দিতে হয়। আর ব্লুটা হচ্ছে রিসাইক্লিং, যেখানে কিনা কাগজ, পিসবোর্ড, এইসব জিনিস ওখানে। আর 3টের জন্যে 3টে আলাদা ট্রাক আসে আমাদের এখানে। তো অ্যালটেড সময় থাকে, যেরকম আমার বাড়ির সামনে যে ট্রাকগুলো আসে এই নোংরাগুলোকে নিতে, সেটা হচ্ছে টিউসডে, মানে মঙ্গলবার আর্লি মর্নিংয়ে। তো আমরা কি করি, সোমবার দিনই ওই ট্র্যাশগুলো প্রত্যেকটা বাড়ির ঠিক এন্ট্রান্সের সাইডেই না ওই ট্র্যাশ ক্যানগুলো থাকে।
অ্যাকচুয়ালি এই ব্যাপারে আমি একটা ভিডিও করেছিলাম, তোমরা যদি চাও কখনো আমার প্লেলিস্ট দেখে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারবে, তারা আরও ডিটেলে জানতে পারবে। তো ওই রাত্রিবেলাতেই, কেন খুব আর্লি মর্নিংয়ে আসে, তো রাত্রিবেলাতেই আমাদের যে জায়গাতে আমাদের রেখে দিই আমরা ট্র্যাশ ক্যানগুলো, ওগুলোকে টেনে রাস্তাতে সাজিয়ে রেখে দিতে হয়। আর আর্লি মর্নিংয়ে ওরা ওগুলোকে খালি করে রাস্তাতে রেখে দেয়, সব হয়ে গেলে আমরা আবার আমাদের জায়গাতে রেখে দিই। তো আমার বাড়ির সামনে টিউসডে, কোনো বাড়ির সামনে থার্সডে, কোনো বাড়ির সামনে সানডে, পার্টিকুলারলি এক একটা লেনে এক একটা ডেট অ্যালার্ট করা থাকে, ডেট অ্যান্ড টাইম। আবার রাস্তা ক্লিন করতে যেরকম আসে প্রত্যেক সপ্তাহে, আমার বাড়ির সামনে যেরকম থার্সডেতে সকাল 9টার মধ্যে আগে পুলিশ চলে আসবে। আমি এই ব্যাপারেও ভিডিও বানিয়েছিলাম, তোমরা দেখতে পারো। আগে পুলিশের গাড়ি যাবে, তারপরে রাস্তা ক্লিন করতে করতে চলে যাবে। সেই সময় রাস্তায় কোনো গাড়ি থাকা চলবে না। রাস্তায় যদি কোনো গাড়ি থাকে বাড়ির বাইরে, সেই গাড়িতে ফাইন হয়ে যাবে। তাহলে হয়তো বা বলবে তাহলে কি করবে, রাস্তার আমার সাইডটা ধরে নাও, আমার সাইডটা হচ্ছে মানে প্রত্যেকটা বাড়ি রোডে দুটো সাইড থাকে, তো ধরে নাও এই সাইডটা আমি কথা বলছি থার্সডেতে ক্লিন হচ্ছে, এই সাইডটা হয়তো ফ্রাইডেতে ক্লিন হবে। তো থার্সডের গাড়িগুলো কি করে, তারা ফ্রাইডের সাইডটাতে রেখে দেয়, মানে রাস্তার ঠিক ওই সাইডে রেখে দেয়। তারপরে এরকমভাবে একটা অ্যাডজাস্টমেন্ট হয়, একসাথে দুটো সাইড ক্লিন করে না। একটা সাইড ক্লিন করলো আজকে, একটা সাইড ক্লিন করলো কালকে, আমাদেরই গলির মধ্যে, বাট দুটো আলাদা সাইড করে। এটা তো একটা জিনিস হলো। অ্যান্ড আর এখানে হচ্ছে ঠান্ডা খুব বেশি, আমরা ঠান্ডার দেশেই আছি, কাজে অবভিয়াসলি ঠান্ডা তো হবেই। বাট থ্যাঙ্কফুলি আমরা ইস্ট কোস্টে নেই, মানে আমরা নিউ ইয়র্ক সাইডে নেই, ওখানে তো মাইনাস টেম্পারেচারে থাকে। ওখানে যারা আছে তারা এক্সপিরিয়েন্স করে হার্শ ওয়েদার, মানে বরফ, হাঁটু অব্দি বরফ, এইসব এক্সপিরিয়েন্স করে। সেদিক থেকে আমরা লাকি, আমাদের এখানে বরফ পড়ে না। বাট ঠান্ডা হাওয়া সারা বছর আছে, সারা বছর ঠান্ডা হাওয়া, চিলি হাওয়া। তার মধ্যে সান ফ্রান্সিসকো তো একটা মাউন্টেনের ওপরে শহরটা, তার চারপাশে জল আছে, কাজেই অবভিয়াসলি সেই ঠান্ডা হাওয়াটা তো গায়ে লাগেই। জন্য সারা বছর সান ফ্রান্সিসকোতে আমাদের সোয়েটার রাখতে হয়। অ্যান্ড শীতকাল হলে ডবল লেয়ার পরতে হয়, মানে একটা হালকা সোয়েটার, তার উপরে আরেকটা ভারী সোয়েটার। আর গরমকাল হলে শুধু একটা হালকা সোয়েটার। হ্যাঁ, গরমকাল হয় ওই মে মাস নাগাদ, একটা সপ্তাহের মতন একটু গরম, তাও শুধু দুপুরবেলাটা, সানসেট হতে না হতে আবার ঠান্ডা পড়ে যায়। আর অগাস্ট সেপ্টেম্বর নাগাদ আবার এক সপ্তাহ কি 2 সপ্তাহ, ব্যাস এই হচ্ছে গরমকাল। তো সেই সময়টার জন্য তুমি যদি সাপোজ গরমের সময় বলে হয় না, আমি বিচে যেতে পারি ছুটির সময়, বা বাইরে কোথাও ঘুরতে যেতে পারি, স্টিল গাড়িতে কিন্তু আমরা গরম জামা রাখি, বিকজ আসার সময় যখনই সন্ধ্যেটা হয়ে যায় আবার কিন্তু কনকনে ঠান্ডা এসে যায়। তো বেসিক্যালি সারা বছরই ঠান্ডা। আর এখানে অ্যাকচুয়ালি জ্যাকেটের সাথে হুডি পরার এটা একটা কালচার, নট বিকজ অফ ফ্যাশন, বিকজ যেহেতু সান ফ্রান্সিসকোতে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, সবসময় হু হু করে ঠান্ডা হাওয়া বইছে, তো মোস্টলি লোকে এক হয় টুপি পরে জ্যাকেট পরে, আর তা না হলে মোস্টলি 90% লোককে দেখা যাবে হুডি পরে জ্যাকেট পরতে। এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের দেশে যেরকম ছোটোবেলায় আমরা দেখতাম, ইভেন বড় হয়েও দেখি, শীতকালের পোশাকগুলো যখন শীত চলে যায় সেগুলোকে ভাঁজ করে ন্যাপথলিন দিয়ে সুটকেসে মুড়ে মা রেখে দিতেন। আবার নেক্সট যখন শীত আসতো তখন আবার ওগুলোকে বের করে রোদে দিয়ে আবার পরা টরা হতো। এখানে সেটা উল্টোটা, এখানে আমরা গরম জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই, যখন একটুখানি গরমকাল আসে তখন সেগুলোকে বের করে আবার পরা হয়, কেননা সারা বছর জ্যাকেট ইউজ করতে হয়, যার জন্য জ্যাকেটটা প্রত্যেক সপ্তাহে আমাদের ধুতে হয়। অবভিয়াসলি যেটা বেশি করে ইউজ করব, যেটা কখনো ইন্ডিয়াতে ছোটোবেলায় ভাবিনি যে প্রত্যেক সপ্তাহে সোয়েটার ধুতে হবে, অবভিয়াসলি ওটারই উল্টো, কাজে অবভিয়াসলি সেরকম তো হবেই। আর এখানে যেটা বললাম, আমাদের শহরটা যেহেতু একটা পাহাড়ের ওপরে, পাহাড় একদিকে আছে, জল চারদিকে আছে, সেই সাথে সাথে এত সুন্দর বিউটি, চতুর্দিকে গাছগাছালি, যখনই একটু ব্লু আকাশ হয়ে যায়, ঠান্ডা তো থাকে ঠিকই, কিন্তু লোকে বাইরে বেরিয়ে যায়, বিকজ এখানে লোকে খুব আউটডোর অ্যাক্টিভিটিসটাতে খুব বিলিভ করে। যখনই আমার কোনো যদি পুরনো ভিডিও তোমরা দেখে থাকো, কোনো ব্লু আকাশ আছে সেরকম কোনো ভিডিওতে,
দেখবে আমার এই ভিডিওর মধ্যে কোনো না কোনো সময় চোখে পড়বে কেউ স্কেট বোর্ডিং করছে, কেউ বাইকিং করছে, কেউ এটা করছে, কেউ সেটা করছে। তো এখানে যার জন্য লোকে খুব অ্যাক্টিভ থাকা পছন্দ করে তা না, অ্যাক্টিভ লাইফটা লিড করা খুব পছন্দ করে। এখানে সবাই সকাল হতে না হতে বাইক করছে। বাইক মানে সাইকেল, এখানে সাইকেলিংকে বাইকিং বলে, মানে বাইক করা বলে। এটা কেন বলে না আমার জানা নেই। তো বয়স্ক লোকদেরও তুমি দেখবে 60 বছর 70 বছর হয়ে গিয়েছে, কিন্তু বাইক করছে, সাইকেল চালিয়ে যাচ্ছে। হাঁটাটা একটা, কুকুরকে নিয়ে হাঁটাটা একটা প্রচণ্ড কালচার আছে এখানে। তারপরে আর ওটা ভালোও লাগে, যার জন্য ওয়েদার ভালো থাকলে ওই জন্য আমিও যাই আমার ফ্যামিলির সাথে একটু মাউন্টেনে হাইকিং করতে। এমন কিছু বিশাল কিছু নয় এখানে মাউন্টেন, মানে একটা এরকম করে টারজানের মতন করে না, ওখানেও ওরা সুন্দর করে রাস্তা বানিয়ে দিয়েছে, শুধু হ্যাঁ অনেকক্ষণ হাঁটা, এই আর কি। আমার তার উপরেও কিছু ভিডিও আছে, যদি চাও কখনো প্লেলিস্ট থেকে সেটাও দেখে নিতে পারো। তো ইন শর্ট এই হচ্ছে আমাদের জীবন। আর একটা জিনিস হচ্ছে এখানে যেহেতু ঠান্ডার দেশ, ওয়াশিং মেশিনের সাথে সাথে আমাদের ড্রায়ার ইউজ করতে হয়, ওটা হচ্ছে কম্পালসারি। লাইক দুটো টুইন সিস্টার, ওয়াশিং মেশিন মানে তার সাথে ড্রায়ারও কিনতে হবে, একটা ছাড়া আরেকটা ইনকমপ্লিট। বিকজ এখানে কাপড় শুকিয়ে ড্রাই করা যায় না, বিকজ সারাদিনই তো ঠান্ডা হাওয়া আসে, কাপড়টা শুকোবে কী করে, কাজে ড্রায়ার লাগবেই। অ্যান্ড এখানে ওয়াশিং মেশিনে যেরকম আমরা গুঁড়ো পাউডার দিই না, ওয়াশিং মেশিনে লিকুইড থাকে, যে কোনো ওয়াশিং ডিটারজেন্ট সেটা লিকুইড ফর্মে পাওয়া যায়, সেটা দিয়ে আমরা ওয়াশ করি। আর তারপরে ওই ওয়াশ করা কাপড়গুলো যখন ড্রায়ারে দিই, ঠিক ওয়াশিং মেশিনের মতন একটা টাইম থাকে, টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে দিই। করার পরে যখন ড্রায়ারের সমস্ত রোল হয়ে গেল, ড্রায়ারের টাইম হয়ে গেল, যখন কাপড়গুলো বের করে নিই, একেবারে গরম জাস্ট ভাঁজ করে আলমারিতে উঠিয়ে রেখে দিই। এটা সব বাড়িতে, এটা হচ্ছে কম্পালসারি, উপায় নেই তা না হলে। শীতের দেশে ড্রায়ার ছাড়া ওয়াশিং মেশিন বেকার, ঘরে ঘরে ওটা থাকে। আর হয়তো কি বলছি আমি জানি না, তোমরা বোর হচ্ছ কি না জানি না, আমি আমার নিজের লাইফ থেকেই যেরকমভাবে জীবন কাটাই সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। হয়তোবা কিছু বাদ গেল, হয়তোবা কিছু বাদ গেল না। যদি কিছু বাদ যায়, যদি কিছু আমার মনে পড়ে, অন্য কোনো সময় আমি তোমাদেরকে আবার আরেকটা ভিডিও করে না হয় জানাবো। এই মুহূর্তে যতটুকু মনে পড়লো ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড এই আর কি, সাধারণ একটা লাইফের মধ্যে এমন কিছু বলবার কিছু নই, বাট তবু তোমরা কেউ রিকোয়েস্ট করেছো সেজন্য ভাবলাম একটু বলি, এই আর কি। আর আরেকটা কথা, এখানে আমাদের যে কোনো অনুষ্ঠান ওই স্যাটারডে সানডের মধ্যেই আমাদের লিমিটেড থাকে। সে ভাইফোঁটাই বলো, রক্ষাবন্ধনই বলো, দেওয়ালি বলো, হোলি বলো, দুর্গাপুজো বলো, লক্ষ্মী পুজো বলো, যে কোনো জিনিসে আমরা ওই স্যাটারডে সানডেতেই আমরা ওটা করি, কারণ তার কাছে পিঠে তো আর করা সম্ভব নয়। এটাও একটা ভাবলাম তোমাদেরকে জানাই। এনিওয়ে বন্ধুরা, জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, অ্যান্ড যদি ভালো লাগে সেটাও জানিও, যদি কিছু ভালো না লাগে সেটাও জানিও। তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে। অ্যান্ড আমরা যেখানেই থাকি, ইন্ডিয়া, আমেরিকা, ইউরোপ, পৃথিবীর যে প্রান্তে থাকি, উই শুড স্প্রেড লাভ, পজিটিভিটি। অ্যাজ অলওয়েজ আই সেড, এর চাইতে ভালো কিন্তু আর কিছু নেই। তো কালকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।